8ই আগস্ট 2024 রাত 3টে থেকে 6টার মধ্যে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের 4র্থ তলার সেমিনার হলের ব্লু ম্যাট্রেসের ওপর পড়ে রয়েছে মহিলা চিকিৎসকের প্রায় নগ্ন দেহ, যাতে ক্ষতবিক্ষত হয়ে আছে তার শরীর। যৌনাঙ্গ সহ তার পুরো শরীরে প্রায় 10টি জায়গাতে পাওয়া গিয়েছে আঘাতের গভীর দাগ। যৌনাঙ্গ এবং তার দুটো চোখ মুখ থেকে রক্ত ফুটে ফুটে বেরিয়ে এসেছে। একবার ভেবে দেখুন সেই মর্মান্তিক মুহূর্ততে কি কষ্টই না পেয়েছিল ওই মহিলা চিকিৎসকটি। কিন্তু কে করেছিল এই খুন, কার গাফিলতিতে হয়েছিল এই খুন, আর কেনই বা খুন করা হয়েছিল এবং আসামির আসল পরিচয় কি, কিভাবে সে ধরা পড়েছে, সমস্ত কিছু জানতে পারবেন। আরজি কর মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া চিকিৎসক ছিলেন এই নির্যাতিতা মেয়েটি। মা বাবার একমাত্র সন্তান সে। প্রচন্ড কষ্ট করেই এই দম্পতি তার মেয়েকে ডাক্তার করতে চেয়েছিলেন। পাড়া প্রতিবেশীদের কাছে কথা বলে জানা গিয়েছে সে অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। এছাড়াও খুব ভালোভাবে মিশতে পারত সবার সাথে। যে সমস্ত বন্ধু বান্ধবরা তার পাড়া প্রতিবেশীতে রয়েছে তারাও জানায় খুবই ভালো মেয়ে, তার সোশ্যাল লাইফ খুবই ভালো ছিল। হাসপাতালে অন্যান্য দিনের মতো সেই দিনও সে কর্মরত অবস্থাতেই ছিল, কিন্তু প্রায় 1.5 দিন থেকে সে কাজ করছিল কন্টিনিউ। তাদের শিফট কিছুটা এই ধরনেরই তখন হয়েছিল, তাই তারা না ভালোভাবে বসার সুযোগ পেয়েছে, না খাওয়ার সুযোগ পেয়েছে, না একটু জিরিয়ে নেওয়ার জায়গা পেয়েছে। রাত্রে ডিনার করতে করতে তাদের সময় হয়ে গিয়েছিল রাত 2টো। মহিলা চিকিৎসক তার আরো 4-5 জন কলিগের সাথে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করে এবং প্রায় রাত্রি 2টোর সময় একটু ব্রেক নিয়ে তারা খাবারটি খায়। খেতে খেতে সে অলিম্পিক্সের ভিডিও দেখছিল। খাবার খাওয়ার পর সেই রাত্রের বেলাতেই একটু জিরিয়ে নিতে সে ওই 4 তলায় সেমিনার হলের মধ্যে গিয়েছিল। সেই জায়গাটা একটু ফাঁকা থাকতো। হাসপাতালের সিকিউরিটির অবস্থা যদি বলা যায় তাহলে সিসিটিভি না থাকার মধ্যেই প্রায় কয়েকটাই রয়েছে যেখানে কিছু কিছু ফুটেজ পাওয়া গিয়েছে। ওই 4 তলাতে গিয়ে সে একটু বিশ্রাম নিচ্ছিল, কিন্তু সে জানতো না তার ডিউটির সময় এই স্বল্প নিদ্রায় তার জীবনের কাল নিদ্রা হয়ে দাঁড়াবে। তার ওখানে শোয়ার কিছুক্ষণ পরই হঠাৎ করে একজন মদ্যপ অবস্থায় এক ব্যক্তি আসে। তারপর সেই ব্যক্তি মহিলা চিকিৎসককে দেখে তার সাথে জোর জবরদস্তি শুরু করে। ঘুমন্ত অবস্থা থেকে উঠেই সে ওই লোকটিকে বাধা দেওয়ার চেষ্টা করে প্রচন্ড ভাবে, কিন্তু ওই মদ্যপ অবস্থায় থাকা লোকটির কাছে মহিলা চিকিৎসকের জোর হার মেনে যায়। একটু জোরাজোরি করতে, একটু বাধা দিতেই মহিলা চিকিৎসককে মারধর শুরু করে ওই ব্যক্তি। আর সেই আঘাতের পরিমাণ এতটাই বেশি হয়ে যায় যে ওই মহিলা চিকিৎসকের গলার হাড় অবধি ভেঙে যায়। ওই অজস্র যন্ত্রণায় সে হার মেনে যায় ওই মানুষটির কাছে। তারপর তার জামা কাপড় খুলে এদিক ওদিক ছুড়ে তার সাথে শুরু করে যৌন নিপীড়ন। এই ঘটনা ঘটার পর তার দেহে অনেক ক্ষত চিহ্ন পাওয়া যায়, যার একটা লম্বা চওড়া লিস্ট পর্যন্ত রয়েছে, যেটা ইনভেস্টিগেশনের প্রথমেই জানতে পারা গিয়েছিল। সেই লিস্ট শুনলে আপনিও আঁতকে উঠবেন। যেখানে তার 2 চোখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, ফুটে ফুটে রক্ত বার হচ্ছিল চোখ দিয়ে, একবার ভাবতে পারে। মুখের থেকে তার রক্ত বার হচ্ছিল, ঠোঁট তার প্রায় কেটে গিয়েছিল, পুরো মুখের মধ্যে হাতের নখে তার ক্ষত চিহ্ন ভর্তি ছিল, গলার হাড় ভেঙে গিয়েছিল, যৌনাঙ্গে রক্তক্ষরণ হচ্ছিল, বাঁ পায়ের মধ্যে আঘাতের দাগ, বাঁ পায়ের গোড়ালিতে ক্ষত চিহ্নের দাগ, অজস্র দাগ রয়েছে তার পেটের মধ্যেও, সাথে ছিল তার ঘাড়ের মধ্যে আঘাতের চিহ্ন, ডান হাতের রিং ফিঙ্গার তার প্রায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। এছাড়াও আরো মর্মান্তিক ঘটনা, এই ঘটনার পর যৌনাঙ্গে তার ক্লিপ আটকে চলে গিয়েছিল। এটাকে মনে মনে ইমাজিন করলে পর্যন্ত আপনাদের প্রচন্ড কষ্ট হবে। ইনভেস্টিগেশনে ওখানে অনেক কিছুই পাওয়া গিয়েছিল। সেই ব্লু ম্যাট্রেসের মধ্যে অনেক চুল পাওয়া গিয়েছিল মাথার, তাছাড়াও ছিল রক্তের দাগ, আরো ছিল মুখের লালা পর্যন্ত পড়ে। এর মধ্যেই নিশ্চয়ই তার ডিএনএ অবশ্যই পাওয়া যাবে। আর সাথে পাওয়া গিয়েছিল সেই ক্রিমিনালের একটা হেডফোন, যেটা হয়তো ওখানেই ভুলে চলে এসেছিল বা পড়ে গিয়েছিল। কিন্তু ইনভেস্টিগেশনে পরে যাব। প্রথমে চমকে যাবেন হাসপাতাল কর্তৃপক্ষের ফোন করা এক ব্যক্তির কথা শুনে, যিনি তাদের বাড়িতে ফোন করে জানান যে তাদের মেয়ে অসুস্থ, তারা যেন তাড়াতাড়ি আরজি কর মেডিকেল কলেজে চলে আসে। এবং আবার যখন জিজ্ঞাসা করা হয় কি হয়েছে মেয়ের, তখন তারা নাকি জানায় যে আপনাদের মেয়ে আত্মহত্যা করে। যে মেয়েটি এত বছর থেকে এখানে কাজ করছে, যে মেয়েটি হাসপাতালের প্রতি এত লয়াল, দিন রাত এক করে কাজ করছে, পড়াশোনা করছে, সেই হাসপাতালই যখন একজন স্টুডেন্টের এই ধরনের ঘটনা ঘটছে তখন তারা হাত ঝেড়ে নিচ্ছে এইভাবে। এরপর চলে আসি তদন্তে। তদন্ত করতে গিয়ে যেটুকু সিসিটিভি ফুটেজ রয়েছে সেগুলি পুলিশ চেক করতে শুরু করে। সেখানে দেখে 3-4 জন ঢোকাঢুকি করছে সেই রাত্রে বেলাতেও হাসপাতালের মধ্যে। তার মধ্যে কিছুজন ছিল যাদের সাথে কথা বলে জানতে পারা গিয়েছে যে এরা ওইখানেরই রোগীদের বাড়ির লোক। কিন্তু আরো একজন রয়েছে যে সেখানে কোনো রোগীর আত্মীয় স্বজন কেউ নয়। সে প্রায় 2 বার ওই হাসপাতালের মধ্যে গিয়েছিল। তাকে ধরে আনাতেই পর্দা ফাঁস হয়ে যায়, কারণ ঘটনাস্থলে যে হেডফোনটি পাওয়া গিয়েছিল নেক ব্যান্ড, সেই নেক ব্যান্ডের কানেকশন অন করাতেই এই ব্যক্তির ফোনের সাথে কানেক্ট হয়ে যায় অটোমেটিকলি, যেটার থেকে বোঝা যায় এই ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিল।
আর এই ব্যক্তির নাম সঞ্জয় রায়, যে দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাসিন্দা, যার ফোন চেক করাতে তার ফোনের মধ্যে গাদা গাদা পর্নোগ্রাফির ভিডিও পাওয়া যায়। আর এখানে শুধুমাত্র হাসপাতাল কর্তৃপক্ষের যে দোষ ছিল বা তারা হাত ঝেড়ে নিচ্ছিল তা নয়, পুলিশ প্রশাসনের ওপরও একটা বড় প্রশ্ন জেগে ওঠে। কারণ এই সঞ্জয় রায় অন্য কেউ নয়, পুলিশ ডিপার্টমেন্টেরই সিভিক পুলিশ ছিল। সিভিক ভলেন্টিয়ার এখন প্রত্যেকটি জায়গায় অ্যাভেলেবেল রয়েছে। যে রক্ষক সেই ভক্ষক। সঞ্জয়কে প্রথমে জেরা করতে সে জানিয়েছিল সে হাসপাতালে যত রোগী রয়েছে তাদের সাথে দেখাশোনা করে এবং কিছু কিছু জিনিস নেওয়া দেওয়া করে। কিন্তু তারপর সমস্ত রোগীর কাছ থেকে জিজ্ঞাসাবাদ করায় জানতে পারা যায় যে এই সঞ্জয় রায়কে কেউই চেনে না। পরে একজন এসে মিডিয়ার সামনে জানান এই সঞ্জয় রায় অন্য কেউ নয়, সিভিক পুলিশ। যেটা পুলিশ প্রশাসন জানার পর একদমই বলতে চায়নি। তারা শুধু এটাই বলে আমরা একে শুধুমাত্র ট্রিট করব একজন মার্ডারার এবং একজন রেপিস্ট হিসেবে। সেটা ঠিক আছে, কিন্তু তার পেশাটা তো অবশ্যই জানানো দরকার, কারণ সেই দায়িত্ব আপনাদের ওপরেই রয়েছে। এরপর যখনই তদন্ত আরো এগিয়ে যায়, এই সঞ্জয় রায়ের বাড়িতে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় আশ্চর্যজনক ঘটনা। ঘটনার পুষ্টি এখনো করা হয়নি, কিন্তু যেটা জানা গিয়েছে সেটা হচ্ছে এই মানুষটি মোটেও ভালো মানুষ ছিল না। নিজে সিভিক ভলেন্টিয়ার ছিল, কিন্তু তাদের পাড়ায় সবাই জানতো ইনি নাকি কলকাতা পুলিশে কাজ করে। পুলিশের এই সমস্ত জিনিসগুলো তদন্ত করা উচিত, যে কে নিজের পাওয়ারটিকে কিভাবে ব্যবহার করে। এবং আশেপাশে যখন সবাই জানে কলকাতা পুলিশ, তখন করোনার টাইমে বা তার কিছু পরে অনেকের কাছ থেকে নাকি টাকা নিয়েছিল যে পুলিশ বানিয়ে দেবে তাদেরকে, অর্থাৎ ঘুষ নিয়েছিল। সেই কথাও এক ব্যক্তি মিডিয়ার সামনে এসেই বলে, কিন্তু না তার কাজ হয়েছে আর না সে টাকা পেয়েছে। সাথে আরো একটা ইনফরমেশন রয়েছে যেটা শুনে আমি চমকে উঠলাম। সেটা হচ্ছে এই মানুষটির নাকি 5বার বিয়ে হয়েছে। একজন সিভিক ভলেন্টিয়ার যে 5টা বিয়ে করেছে, তার মধ্যে এক স্ত্রী তার মারা গিয়েছে ক্যান্সারে, আর কিছু স্ত্রীর সাথে হয়তো ছাড়াছাড়ি হয়ে গিয়েছে বা কিছু ব্যাপার রয়েছে। 5 জনের সাথে তার বিয়ে হওয়ার পর তার এই অবস্থা হয়ে আছে এখন। প্রথম সে বিয়ে করে বেহালার এক তরুণীকে, তারপর তার সাথে বেশ শারীরিক নির্যাতনও করেছিল সে। তারপর বিয়ে হয় পার্ক সার্কাস, ব্যারাকপুর, আলিপুরের আরো 3জন কন্যাকে। এই সমস্ত কাজ করেও সে ক্ষান্ত হয়নি। সে কলকাতা পুলিশের মহিলা কর্মচারীদেরকে ফোন করে উত্ত্যক্ত পর্যন্ত করত। এবং তারপর সে আলিপুরের একজন মহিলা কর্মচারী যে পেট্রোল পাম্পে কাজ করত তার সাথে বিয়ে করে। আর 5ম বিয়ের 2 মাস পরেই নাকি তার স্ত্রী মারা গিয়েছিল ক্যান্সারে। এবার এই ব্যক্তির ক্যারেক্টার কেমন এবং এই যে সত্যি রাক্ষস, সেটা এখান থেকে বোঝাই যাচ্ছে। তার সোশ্যাল লাইফ কিন্তু সত্যি ভালো ছিল না।